আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সের আজকের প্রথম ক্লাসে। আমরা আজ কি নিয়ে আলোচনা করব? আপনারা অনেকে হয়তো ক্লাস শিডিউলটা দেখেছেন যে কি কি রয়েছে। তো আজকে আমরা ওষুধের জার্নি নিয়ে কথা বলবো। একটা ওষুধের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা, এই জার্নির মধ্যে কত কিছু রয়েছে সবকিছু নিয়ে কথা বলবো। এই পুরো 1 ঘন্টার ক্লাস শেষ করে আপনি একটু মাথায় হাত দিয়ে চিন্তা করবেন যে এটা কত কিছুর পর আপনি একটা ওষুধ হাতে পাচ্ছেন এবং কত কিছুর পর একটা ওষুধ আপনার বডিতে গিয়ে কাজ করছে। তো চলুন আমরা সেই জার্নি অফ মেডিসিনে ঢুকে পড়ি। তো জার্নি অফ মেডিসিন, আমরা অনেক কিছুরই জার্নি দেখেছি, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন। তো এই মেডিসিনের জার্নিটা আপনি শিখতে পারছেন আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্স থেকেই। এই যেমন ধরেন এই ছবিটা একটু দেখেন যে একটা মেয়ে কাশি দিল, বা একটা মেয়ে হয়তো এখানে কি করছে, হয়তো তার ফুসফুস রিলেটেড কোনো একটা প্রবলেম, হয়তো সেটা ইনফেকশন হতে পারে বা অন্য কিছু। এরপর কি হলো, এরপর আস্তে 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 তার রোগটা ফাইন্ড আউট করে একটা ওষুধ আবিষ্কার হলো, যে ওষুধটা কি করবে, তার রোগটা সারাবে। আমরা কি জানি মেডিসিন কি করে? মেডিসিন রোগকে সারায়, রোগকে দেখা যায় ট্রিট করছে, আবার কি করছে, প্রিভেন্ট করছে। তো এই জার্নিতে কিছু বিষয় আছে। আমি আপনাদের বইতে ছোট্ট একটা গল্প দিয়েছি, এই গল্পটা আমি এখন আর পড়বো না, পড়ে শোনাবো না, আপনারা বই থেকে নিজেরা পড়বেন, নিজেরা শুনবেন। এখন বিষয়টা কি, আপনাদের বলছি যে আপনারা বইটা সাথে নিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। বইটা পাশে থাকলে আপনি যখন ক্লাস দেখছেন আমাদের স্লাইডগুলো মিলিয়ে মিলিয়ে ক্লাসের যে বইটা তো যেহেতু একটা নোটবুক, সবকিছু মিলিয়ে মিলিয়ে আপনি পড়তে পারবেন। দরকার হয় যদি কোনো নোট নেওয়ার, সেই নোটটা আপনি নিতে পারবেন। সো এই গল্পটা আপনি পড়বেন। এই গল্পে অনেকগুলো শব্দ রয়েছে, অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডগুলো আপনি এই ক্লাসে আরো সুন্দর করে বুঝতে পারবেন। তাহলে আমি পার্সোনালি এই মেডিসিনের জার্নিকে দুইভাবে দেখি সবসময়। একটা হচ্ছে যে মেডিসিনের গবেষণা থেকে শুরু করে রোগী পর্যন্ত পৌঁছাতে যতগুলো ধাপ পার হতে হয়, এটা হচ্ছে একটা জার্নি। আর দ্বিতীয় জার্নি হচ্ছে ওষুধ খাওয়া থেকে শুরু করে রোগীর শরীরে তা কাজ করে রোগী সুস্থ হওয়া পর্যন্ত আরেকটা জার্নি, যেটাকে আমরা সহজ করে ফার্মাকোলজিটা বলতে পারি। ঠিক আছে? তাই দেখেন ফার্মাকোলজি চলে আসছে, ওষুধের বিষয়গুলো চলে আসছে। আমরা ধাপে ধাপে ভিতরের দিকে যাব, যাতে করে যারা একদমই নতুন বা যাদের বেসিক থেকে যারা শুরু করেছে তারা যেন সহজে ধরতে পারে, বুঝতে পারে। ওকে, তাহলে এখন আসি যে গবেষণা থেকে রোগী পর্যন্ত যেতে কত সময় লাগে একটা ওষুধের? 10 থেকে 15 বছর সময় লাগে। এখন হুট করে আপনি বলতে পারেন, ভাইয়া তাহলে এই যে কোভিড ভ্যাকসিনটা আমরা পেলাম খুব দ্রুত সময়ের মধ্যে, 1-1.5 বছরের মধ্যে ভ্যাকসিনটা পেলাম, এটা কিভাবে পেলাম? হ্যাঁ, এটা আপনি উত্তরটা পাবেন, আমি একটু সামনে আগাই, তারপরে উত্তরটা আপনি জানতে পারবেন। তাহলে একটা ওষুধ যে আসবে বাজারে বা ওষুধ যে আবিষ্কার হবে, এই আবিষ্কারের প্রথম ধাপটা হচ্ছে গবেষণা। এখানে গবেষণাটা প্রথম ধাপ। এই প্রথম ধাপে কি কি হয়? প্রথমত বলি হচ্ছে, আগে আমাদের মানব দেহটাকে চিনতে হবে, বুঝতে হবে। এই যে রোগগুলো হয়, রোগ আসলে কি কি কারণে হয় আমরা সামনে এটা নিয়ে কথা বলবো, তবে একটু ছোট্ট করে বলি। রোগ হচ্ছে আপনার হয়তো বডিতে আপনার যে প্রোটিন বা হরমোন, এই হরমোনের ডিসব্যালেন্সের কারণে হতে পারে, নিউরোট্রান্সমিটারের ডিসব্যালেন্সের কারণে হতে পারে, বাইরে থেকে কোনো একটা জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনার শরীরে আসলে সেটা ইনফেকশনের মাধ্যমে হতে পারে, কোনো কোথাও আঘাত লাগলে সেটা ইনফেকশনের মাধ্যমে হতে পারে। এই যে কারণটা, একটা রোগ কেন হচ্ছে, এইটা আপনার মানব দেহে ফাইন্ড আউট করতে হবে, কারণটাকে খুঁজে নিতে হবে। সেই কারণটা খুঁজে যখন দেখা যাবে, তখন দেখবেন সেই কারণের মধ্যে কমন যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে একটা প্রোটিনে হয়তো কোনো একটা সমস্যা, একটা জিনে হয়তো একটা সমস্যা, বা হরমোনে কোনো একটা সমস্যা। তো যখন আপনি প্রোটিন, জিন এগুলো খুঁজে বের করতে পারবেন, তখন ওই সকল প্রোটিন জিনের জন্য আপনি কি করতে পারবেন? ওষুধ বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার কথা বলছি না, মানে গবেষণার যেভাবে সেটার কথা বলছি। তো প্রথমে কি করে, আমাদের মানব দেহে আইডেন্টিফাইং টার্গেট, কোথায় ওষুধটা গিয়ে কাজ করবে, কোথায় গিয়ে ওষুধটা রোগ সারাবে, সেটা আগে খুঁজতে হয়, বের করতে হয়। তো এটা বের করার পরে এরপরে আমাকে কি করতে হয়? স্ক্রিনিং কম্পাউন্ডস, যে কোন কেমিক্যালটা
ওষুধ হিসেবে কাজ করে আমাকে সুস্থ করছে, সেই কেমিক্যালটাকে খুঁজে বের করতে হবে। কম্পাউন্ডস বলতে এখানে কেমিক্যালের কথা বোঝানো হয়েছে, তাহলে এটা স্ক্রিনিং করতে হবে, এটা খুঁজতে হবে। তো এই কম্পাউন্ডটা কিভাবে খুঁজবেন, মানে গবেষণা কিভাবে করে? এইখানে আপনার বর্তমানে যারা এখানে ক্লাসে ফার্মেসির স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট আছেন বা অন্য সাবজেক্টের গবেষণার স্টুডেন্ট যারা আছেন, তারা হয়তো জানেন যে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন নামে একটা বিষয় আছে, যেটা হচ্ছে ইন সিলিকো ড্রাগ ডিজাইন করা হয়। অর্থাৎ আমাদের দেখবেন পাবক্যাম, পাবমেড এই জায়গাগুলোতে গবেষণালব্ধ বিষয়গুলো থেকে বিভিন্ন কেমিক্যালের স্ট্রাকচারগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রোটিনের স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। সেই স্ট্রাকচারগুলোকে কাজে লাগায় এখন কম্পিউটারেও দেখা যায় যে হ্যাঁ, এই প্রোটিনের সাথে এই কেমিক্যালটা বাইন্ড করবে কিনা, ওষুধ হিসেবে কাজ করবে কিনা। তো এটা একটা বিষয় থাকে। এছাড়াও গবেষণার ক্ষেত্রে বিভিন্নভাবেই কম্পাউন্ডসগুলো স্ক্রিনিং করে বের করা হয় যে হ্যাঁ, এই কেমিক্যালটা ওষুধ হিসেবে কাজ করবে। যেমন প্যারাসিটামল, একদিনে কি প্যারাসিটামল আসছে, এটাকে আমরা বলি কি অ্যাসিটামিনোফেন। তো এই অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল, এটা কিন্তু আপনাকে বিভিন্ন কেমিক্যাল থেকে যাচাই বাছাই করে খুঁজে তারপরে এটাকে বের করতে হয়েছে। আবার পেনিসিলিন, এটাও কিন্তু একটা আবিষ্কারের পেছনে মজার গল্প আছে, আপনারা অনেকেই জানেন। তো এইভাবে স্ক্রিনিং কম্পাউন্ড থেকে কি করা হয়, লিড কম্পাউন্ডস বের করা হয়। লিড কম্পাউন্ড একটা থাকে না, কয়েকটা থাকে, যে আমি এই 10টা কম্পাউন্ড পেলাম, যে 10টা মোটামুটি ওষুধ হিসেবে কাজ করার মতো ভালো, মানে ওষুধ হিসেবে কাজ করতে পারবে। এই লিড কম্পাউন্ড গুলো তখন আবার টেস্ট করা হয়। কোথায় টেস্ট করে দেখা হয়? এটা করা হয় হচ্ছে আপনার প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দিয়ে দেখা হয়। অর্থাৎ লিড কম্পাউন্ড থেকে আবার যাচাই বাছাই করে আরো আলাদা করে তখন কি করা হয়, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া হয়। এইখানে আপনাদের একটু মনে প্রশ্ন হতে পারে, ভাই ইঁদুরের ছবি কেন দিয়েছেন বা মাইসের ছবি কেন দিয়েছেন? এটা হচ্ছে মাইস বা ছোট বাচ্চা ইঁদুর, যেগুলা মাইস বা সাদা ইঁদুরগুলা, এগুলোর উপরে গবেষণা করা হয়, একে বলা হয় প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। এখন নতুন একটা ওষুধ বা ওষুধ হতে পারে এটা, বা এটা হয়তো মানব দেহে গিয়ে কাজ করে বড় একটা পরিবর্তন আনতে পারে, ওষুধ হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটাকে টেস্ট করতে হবে আগে কিন্তু ইঁদুরে। আপনি মানব দেহে শুরুতে টেস্ট করতে পারবেন না, ইঁদুরে টেস্ট করে আগে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই ওষুধটা ইঁদুরের শরীরে কি ইফেক্ট দিবে কিনা। আমরা ফার্মাকোলজি ল্যাবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ল্যাবে কিন্তু আমাদের কাজ করতে হয় ইঁদুরের উপরে। দেখা যায় ইঁদুরকে কি করা হয়, ডায়াবেটিস বানানো হয়। কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো ইঁদুরকে খাইয়ে দিয়ে ইঁদুরের ডায়াবেটিস হয়ে যায়, বা কিছু কেমিক্যাল দিয়ে ইঁদুরের ক্যান্সারটা ফর্মেশন করে দেওয়া হয়। ক্যান্সার ফর্মেশন হলো বা ডায়াবেটিস হলো, হওয়ার পরে এরপর আমি কি করছি, আমি টানা 1 মাস ধরে এই ইঁদুরকে আমি আমার যে ওষুধ বা আমার যেটা নিয়ে আমি কাজ করছি সেই ওষুধটা ইঁদুরকে খাওয়াচ্ছি। প্রতিদিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর 1 থেকে 1.5 মাস পর আমি ইঁদুরটাকে কাটছি, বা এটাকে কি করে ডিসেকশন বলে আর কি, ইঁদুরের ডিসেকশন করতে হয়। এটাকে কেটে বিভিন্ন অর্গানগুলো বের করে দেখা হয় যে আসলে এটা কাজ করেছে কিনা। ইঁদুরের রক্ত নেওয়া হয়, ইঁদুরের বিভিন্ন অঙ্গাণু থেকে দেখা হয় যে আসলে এই ওষুধটা কোনো বাজে ইফেক্ট করছে কিনা, বা কোনো অর্গানটিকে ড্যামেজ করে ফেলেছে কিনা, বা ইঁদুরকে মেরে ফেলেছে কিনা। এরকম বিভিন্ন সাইড ইফেক্টও দেখা যাচ্ছে না, অ্যাডভার্স ইফেক্ট গুলো দেখা যায়, এবং কোনো অর্গান ড্যামেজ হয়েছে কিনা, কোনো টক্সিসিটি দেখা গেছে কিনা, এই জিনিসগুলো একটা ইঁদুরে টেস্ট করে দেখা হয়। আমি এগুলো কেন বলছি, এগুলো হচ্ছে একটা ওষুধের পেছনে অনেক গল্প। সে আপনি যদি বিহাইন্ড দ্য সিন না দেখেন, আপনার ফিল হবে না যে একটা ওষুধ আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো প্রিক্লিনিক্যাল ট্রায়ালে কেন ইঁদুর ব্যবহার করা হয়, এই প্রশ্নের উত্তরটা আমাদের বইয়ে লেখা আছে। ইঁদুরের জেনেটিক প্যাটার্ন যদি দেখা হয় যে ইঁদুরের অনেক কিছু মানব দেহের সাথে মিল আছে, ইঁদুরেরও দেখা যায় যে ডায়াবেটিস হচ্ছে, ইঁদুরেরও ক্যান্সার হয়, এবং ইঁদুরের কিছু রোগের সাথে মানবদেহের রোগের মিল আছে। এবং ইঁদুর ব্যবহার করার অন্যতম একটা কারণ হচ্ছে ইঁদুর খুব দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিক আছে, ইঁদুর খুব দ্রুত বাচ্চা দেয়, এবং ওই বাচ্চা ইঁদুর থেকে আবার খুব দ্রুত বড় হচ্ছে। তো আমি সংখ্যায় অনেক ইঁদুর একসাথে পাচ্ছি, এবং ইঁদুর দেখা যায় ছোট প্রাণী হওয়াতে আমার খরচও কম পড়ছে, যে কারণে ইঁদুরটা গবেষণায় ব্যবহার করা হয়। ইঁদুর ছাড়াও গবেষণায় দেখা যায় বাদুড় ব্যবহার করা হচ্ছে, বানর ব্যবহার করা হচ্ছে, বানর ব্যবহার করা হচ্ছে, কিছু মাছ আছে সেই মাছ ব্যবহার করা হয়। ওকে, তো এটা আপনারা বইয়ে পেয়ে যাবেন উত্তরটা কেন গবেষণায় ব্যবহার করা হচ্ছে। আপনারা কিন্তু বইটা একটু মিলিয়ে দেখবেন, আমি কিন্তু পুরো সবগুলো টপিকই স্লাইডে আলোচনা করব। এখন আসি যে ক্লিনিক্যাল ট্রায়ালস
জিনিসটা কি। তাহলে প্রথমে গেল হচ্ছে আমার গবেষণার এই বিষয়গুলো খুঁজে আমি প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়ে গেল। আমার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে কি করছে, ক্লিনিক্যাল ট্রায়ালের পর এখন হচ্ছে এটাকে মানব দেহে টেস্ট করতে হবে, মানুষের দেহে টেস্ট করতে হবে। এই মানুষের দেহে টেস্ট করাটাও কয়েকটা ধাপে হয়। হুট করে আমি হাজার হাজার মানুষের দেহে শরীর ওষুধটা টেস্ট করতে পারবো না, এটা কোনো অ্যাপ্রুভাল নাই এবং এটা আপনি করতেও পারবেন না। এটা শুরুতে কি করতে হয়, আপনি জাস্ট অল্প কিছু মানুষজনের উপর দেখবেন। টোটাল 3টা ফেজ আছে, টোটাল এখানে 3টা আছে এবং ওষুধটা হয়ে যাওয়ার পরে মার্কেটে যাওয়ার পরে আরেকটা ফেজ 4 নম্বরের ফেজ হয়। যাই এইখানে 3টা ফেজের প্রথম ফেজ হচ্ছে সেফটি ট্রায়াল। আমি খুব অল্প সংখ্যক মানুষের উপর এটা ট্রাই করে দেখব যে রোগী সুস্থ হচ্ছে কিনা বা ওই ব্যক্তিটার কোনো সমস্যা হচ্ছে কিনা। যেমন 20 থেকে 10 জন সুস্থ ভলেন্টিয়ার, এখানে তো আর সুস্থ অসুস্থতার কিছু নাই। এখানে আমি দিয়ে দেখবো যে এটার অ্যাবজর্পশন কি হয়, ওষুধটা কি ঠিক মতো রক্তে যাচ্ছে কিনা, এটা কতক্ষণ বডিতে থাকতেছে, এটা মেটাবলিজম কিরকম হচ্ছে, এটা সুস্থ মানুষের দিয়ে দেখা হয় মাত্র 200 জন। সেফটি এবং দেখা হয় যে ওষুধটা আসলে কতটা সেফ, এর সেফটিটা চেক করা হয়। যদি এটা সেফটিটা ভালো না থাকে, সমস্যা দেখা দেয়, তাহলে এই ওষুধটার পরের ধাপগুলোতে যায় না, এখানে এটা বাদ হয়ে যায়, এটা নিয়ে আর সামনে আগানো যাবে না। এরপরে দেখা যায় যদি মনে হয় এটা সেফ আছে, এটা ভালো, তখন কি হয় পরবর্তী ফেজে চলে যাওয়া হয়, যেখানে কি করে স্পেস ইফিকেসি এবং সাইড ইফেক্টটা দেখা হয়। অর্থাৎ ওষুধটার কতটা সাইড ইফেক্ট হতে পারে বা ওষুধটা কতটুকু ইফেক্টিভ, মানব দেহে কি রোগটা কি সারাচ্ছে নাকি রোগটা সারাচ্ছে না, এই জিনিসটা যখন চেক করা হয় ইফিকেসি এন্ড সাইড ইফেক্টে, তখন দেখেন মানুষের সংখ্যাও বেড়ে গেছে 100 থেকে 200 জন। তখন রোগীর উপর দেখা হয়, রোগীকে যখন এই ওষুধটা দেওয়া হচ্ছে তখন দেখা হয় যে রোগী কি সুস্থ হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা দেখলাম হচ্ছে স্টেপ 1 গেল আমার, এরপর হচ্ছে স্টেপ 2 বা ফেজ 2 গেল। যখন দেখা গেলো যে হ্যাঁ রোগী ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সাইড ইফেক্ট কম হচ্ছে, তখন চলে যায় লার্জ স্কেলে আমার 1000 থেকে 6000 মানুষের উপরে টেস্ট করা হচ্ছে ওষুধটা। দেখবেন মহিলা আলাদা করে, পুরুষ আলাদা করে, বিভিন্ন বয়স আলাদা করে, বিভিন্ন দেশ বা বিভিন্ন রিজিয়নের মানুষজন আলাদা করে করে এই টেস্টগুলো তখন করা হচ্ছে। তখন এই টেস্টে দেখবেন যে ওষুধটা আসলে ঠিকমতো মানবদেহে কাজ করছে কিনা সেটা দেখা হয়। এই 3 নম্বর টেস্টটা যদি সফলভাবে হয়, সবকিছু ঠিকঠাক থাকে, এরপরে হচ্ছে ওষুধটা তখন অ্যাপ্রুভালের জন্য চলে যায়। আপনারা কি এফডিএ এর নাম শুনেছেন? এফডিএ এর নাম কমেন্টে জানাবেন যে আপনি এফডিএ এর নাম শুনেছেন কিনা। এফডিএ কি বলেন তো? এফডিএ হচ্ছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশেও একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা তো আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশেও একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার নাম কি বলেন তো? বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নাম কি? কমেন্টে আপনারা জানাবেন বিষয়গুলো। আচ্ছা, তো রেগুলেটরি অ্যাপ্রুভাল জিনিসটা কি, এটা যারা ফার্মেসি শিক্ষার্থী আছেন তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে, বা অন্যান্য যারা আছেন তাদের জন্য আমি একটু বলি। দেখেন, ওষুধটা আপনার যখন ক্লিনিক্যাল ট্রায়াল পার করার পর এটা যখন মার্কেটে আসবে তার জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। তো এখানে কাজ করে কারা? যদি আমেরিকার থেকে হয় তাহলে এফডিএ তে সব ডকুমেন্টস পাঠানো হয়, যা যা কাজ করা হয়েছে শূন্য থেকে শুরু করে সব গবেষণার জিনিসপত্র পাঠানো হয়। তারা দেখে তারপর রিভিউ করে এরপরে হচ্ছে অ্যাপ্রুভাল দেয়। হ্যাঁ তুমি এটা বাজারে আনতে পারবা, না তুমি বাজারে আনবা না। আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু নিউজ দেখি যে এফডিএ এই ওষুধটা অ্যাপ্রুভাল দিয়েছে বা এফডিএ এই ওষুধটাকে রিজেক্ট করেছে, এমন জিনিসপত্র কিন্তু আমরা দেখি। তো এই এফডিএ অ্যাপ্রুভাল মেডিসিনগুলো যখন অ্যাপ্রুভাল পেয়ে যায়, তাহলে বুঝেন অ্যাপ্রুভাল পাওয়ার আগে কত কিছু করতে হচ্ছে। এফডিএ অ্যাপ্রুভাল পাওয়ার পরে গিয়ে এসবটা তখন বাজারজাত করার জন্য ম্যানুফ্যাকচারিং হতে থাকে। তাহলে এই এফডিএ তো একটা রেগুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে আমেরিকার। আরো কিছু রেগুলেটরি সিস্টেম আছে। এখন বাংলাদেশে তো ওষুধ নতুন করে এভাবে আবিষ্কার হয় না। আমরা যে ওষুধগুলো আনি সেগুলো বাইরের দেশে যেটা হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছে ওইখান থেকে আমরা আনি আর কি ওষুধগুলো। এখন বাংলাদেশের বাজারে যখন কোন একটা ওষুধ আসবে কি আসবে না, এটার অ্যাপ্রুভাল পাবো কি পাবো না, আমি এটাতে আসবো, তার জন্য আমাকে যেতে হয় হচ্ছে ডিজিডিএ এর কাছে। ডিজিডিএ কে আপনাকে কি করতে হয়? ডিজিডিএ এর কাছে আপনি যখন নতুন কোন একটা ওষুধ ফার্মা কোম্পানি বাজারে আনে, আমি বারবার আপনাদের বা আমার কথা বলছি, এখানে এটা বলতে বোঝানো হচ্ছে যারা প্রশাসন বা এই রিলেটেড যারা আছে। তাহলে এই ডিজিডিএ তে কি হয়, ফার্মা কোম্পানি থেকে
এখানে ওষুধ, নতুন ওষুধ কোনটা বাজারে আসবে বা কোন ওষুধ তার ব্র্যান্ড নেম কি দিবে, ঠিক আছে, বা এই ওষুধটা আসলে অ্যাপ্রুভাল পাবে কি পাবে না, এটা পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে ডিজিডি এর উপরে। ডিজিডি কি করে, ওইগুলো চেক করে, ফার্মা কোম্পানি ভিজিট করে তারপরে হচ্ছে ওষুধটার অ্যাপ্রুভাল দেয়, তাছাড়া কিন্তু দেয় না। আমাদের বাংলাদেশে কতগুলো ফার্মা কোম্পানি আছে কেউ কি জানেন? বাংলাদেশে ফার্মা কোম্পানি আছে 200-এরও অধিক ফার্মা কোম্পানি আছে। এখন পর্যন্ত ডিজিডিএ তে রেজিস্টার্ড মেডিসিনের লিস্ট কত আছে দেখেন, মেডিসিন ব্র্যান্ড নেমের আছে হচ্ছে 35,644। আমি যখন স্লাইডটা করেছি এখন হয়তো সংখ্যাটা বেড়েছে, এই লিস্টটা আমি অনেক আগেই রেখেছি। আপনারা লিস্টটা এখন বর্তমান লিস্টটা চেক করে দেখবেন কোথায় গিয়ে বলেন তো। এই যে সার্চ করবেন ডিজিডি এর ওয়েবসাইট, গুগলে ডিজিডি লিখে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন ডিজিডি এর হোম পেজ চলে আসবে। আসার পর এখানে বাংলাদেশে কতগুলো ফার্মেসি রেজিস্টার্ড আছে এখানে ক্লিক করবেন। ফার্মাকো ভিজিলেন্স দেখতে পারেন যে কি অবস্থা, ওষুধটা বাজারে আসার পরে কোনো কিছু হয় কিনা এটা দেখতে পারবেন। রেজিস্টার্ড প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট বাংলাদেশে রেজিস্টার্ড আছে এইটাকে ক্লিক করে আপনি প্রোডাক্টের লিস্ট দেখতে পারবেন, কতগুলো আছে সেটা সংখ্যা দেখতে পারবেন। ওকে, তাহলে আপনারা ডিজিডি এর ওয়েবসাইটে সবাই একবার করে ভিজিট করবেন। সবাইকে আবারও বলছি, ডিজিডি এর ওয়েবসাইট আপনার ক্লাস দেখার পরে সবাই একবার ভিজিট করবেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি হচ্ছে এই যে জায়গাটাতে, যে অ্যাপ্রুভাল পেলো একটা কোম্পানি বা কোন একটা গবেষণা দল। দেখা যায় ফার্মা কোম্পানি, বাইরের দেশের ফার্মা কোম্পানি কিন্তু অনেক গবেষণা করে তারা কিন্তু ওষুধ বের করছে। তো আবার দেখা যায় অনেকে হয়তো গবেষণা করে আবার ফার্মা কোম্পানি থেকে সেটার প্রোডাকশনটা হয়, ম্যানুফ্যাকচারিং হয়। এখন আমি একটু বেসিক ম্যানুফ্যাকচারিং কি বলে, এই যে একটা ওষুধ তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এই ম্যানুফ্যাকচারিং নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা জানেন যে একটা ওষুধে আসলে কি থাকে? একটা ওষুধ প্যারাসিটামল 500 মিলিগ্রাম একটা ওষুধ। আপনাদের কারো যদি বাসায় সূক্ষ্ম কোন একটা যন্ত্র থাকে যার মাধ্যমে আপনি ওজন মাপতে পারবেন, অন্তত 500 গ্রাম বা 600 গ্রাম পর্যন্ত ওজন মাপা যায়, সেখানে আপনি প্যারাসিটামল দিয়ে দেখবেন যে প্যারাসিটামলের ওজন কতটুকু হয়। প্যারাসিটামল কিন্তু 500 মিলিগ্রাম হবে না, এর ওজন কিন্তু আরো বেশি হবে। বুঝতে পারছেন? এর ওজন কিন্তু আরো 500 মিলিগ্রাম, আমি কিন্তু গ্রাম বলি নাই, কিন্তু মিলিগ্রাম। তাহলে আপনাকে কি করতে হবে, সূক্ষ্ম একটা যন্ত্র লাগবে এই মিলিগ্রাম মাপার জন্য। তো 500 মিলিগ্রাম প্যারাসিটামলের ওজন কিন্তু বেশি হবে, 600 650 হবে। কারণ কি, এই প্যারাসিটামলের মধ্যে এক্সিপিয়েন্ট আছে। এক্সিপিয়েন্ট হলো এমন ধরনের উপাদান যা কি করে একটা ওষুধের আকার কেমন হবে, এই ওষুধটা স্থায়িত্ব কেমন হবে, ওষুধটা কি ভেঙে যাবে কি ভেঙে যাবে না, এটা ঠিক করার জন্য ওষুধের মধ্যকার যে উপাদানগুলো আছে সেগুলো এক এক সাথে বাইন্ড করার জন্য এরকম বিভিন্ন এজেন্ট থাকে, তাকে বলা হয়, বা বিভিন্ন উপাদান থাকে তাকে বলা হয় এক্সিপিয়েন্ট। বুঝতে পারছেন? এক্সিপিয়েন্টের কিন্তু সরাসরি কোনো ফার্মাকোলজিক ইফেক্ট নাই, এটা কিন্তু আপনার রোগ সারায় না। এটা কি করে, আপনার মেইন যে উপাদান এপিআই যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে, ঠিকঠাক মতো ওষুধটা আমাদের পাকস্থলীতে গিয়ে ভাঙতে পারে, ওষুধটা যেন স্টেবল থাকতে পারে, এই কাজগুলো হচ্ছে করে আমার এক্সিপিয়েন্ট। তাহলে একটা ওষুধের মধ্যে কি কি থাকতেছে? একটা ওষুধে থাকতেছে হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ 500 মিলিগ্রাম প্যারাসিটামলে 500 মিলিগ্রাম এপিআই থাকে। আবার 20 মিলিগ্রাম ইসোমিপ্রাজলে 20 মিলিগ্রাম কি থাকছে, ইসোমিপ্রাজল থাকতেছে। ওইটাই হচ্ছে সেই ইসোমিপ্রাজলের এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। এখন একটা ওষুধের দামটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে? আপনারা অনেকেই বলেন যে ভাই ওষুধের দাম কেন এটার এত বেশি, এটার কেন এত কম? এখানে কয়েকটা ফ্যাক্টরস থাকে। প্রথম ফ্যাক্টরসটা হচ্ছে এপিআই। এপিআইটা কোথা থেকে আনা হয়েছে? এটা কি জার্মান থেকে আনা হয়েছে নাকি এটা ইউএসএ থেকে আনা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে? এই এপিআই এর উপরে ডিপেন্ড করছে এপিআই আসলে দামটা কেমন, মান কেমন, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে এক্সিপিয়েন্টটা কোথা থেকে আনা হয়েছে, এবং থার্ড হচ্ছে এটা বানানো হয়েছে কিভাবে। আপনি যেমন সুলতান ডাইন্সের কাচ্চির প্রাইস যেমন, আবার আপনি আপনার হাজি নান্না হোক বা হয়তো দেখবেন যে আপনার এলাকায় একটা কাচ্চির দোকান, সেই কাচ্চির দোকানের প্রাইস কিন্তু আলাদা। তাহলে কি, কাচ্চি তো সেটা তো কাচ্চি, আমি তো কাচ্চিই খাচ্ছি, তাহলে কেন সেটার দাম আলাদা হলো? এটা দাম আলাদা হয়েছে, এটা অনেকটাই এপিআই মূল উপাদানটার কারণে, এর সাথে কি কি মিশাইছি আমি সেটার কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি কিরকম ব্র্যান্ডিং করছি, এই ব্র্যান্ডিং এর জন্য কিন্তু ওষুধের দাম কম বেশি হয়, এটা একটা বিষয়। বুঝতে পারছেন? বা মার্কেটিং এ কিরকম আমি খরচ করছি। তারপরে অনেক সময় কি প্যাকেজিং এর বিষয়ও থাকে, এটা অনেকটা মার্কেটিং এর মধ্যেই পড়ে প্যাকেজিং এর জায়গাটা।
তো এরকম কয়েকটা ফ্যাক্টরস মিলে একটা ওষুধের দামটা নির্ধারিত হচ্ছে। ওকে, তো এইটা গেল হচ্ছে বিষয় কেন ওষুধের দামটা কম বা কিছু ওষুধের কোম্পানির দামটা বেশি কেন। ওকে, এখন আসি যে ম্যানুফ্যাকচারিং যে ওষুধটা করছি বা ফার্মা কোম্পানি করছে, এটাতে কয়েকটা ব্যাপার থাকে। প্রথম হচ্ছে ফর্মুলেশন ডেভেলপমেন্ট। আমি একটু ফিরে যাই ওই সেই আমার যে নতুন ওষুধটা আবিষ্কার হলো, আবিষ্কার হওয়ার পর এই ওষুধটা কি হচ্ছে, ফর্মুলেশন ডেভেলপ করতে হবে যে এটাকে আমি ট্যাবলেট বানাবো নাকি ক্যাপসুল বানাবো, নাকি এটাকে আমি ইনজেকশন আকারে ব্যবহার করব, নাকি এটাকে সিরাপ বানাবো, কোন ভাবে ওষুধটা গেলে ভালো হয়, এখানে ফর্মুলেশনটা ডেভেলপ হয়। সব ওষুধই কিন্তু ট্যাবলেট ফর্মুলেশন নেওয়া যায় না। আপনারা দেখবেন কিছু ওষুধ শুধুমাত্র ইনজেকশন আকারে পাওয়া যায়, এটা কিন্তু ট্যাবলেট আকারে পাওয়া যায় না। ইনসুলিন কি কখনো ট্যাবলেট আকারে পাওয়া যায়? আপনারাই বলেন, পাওয়া যায় না। অর্থাৎ এক একটা ওষুধের কিন্তু ধরন আছে এবং সেই ধরন অনুযায়ী তার ফর্মুলেশনটা তৈরি করা হয়। সো ওষুধটা আবিষ্কার হওয়ার পর এটা ফর্মুলেশনটা ডেভেলপ করতে হবে। ফর্মুলেশন ডেভেলপ করার পরে কি করতে হবে, প্রোডাকশন হবে। আমি যদি ট্যাবলেটের কথা বলি, একটা ট্যাবলেটের প্রোডাকশনে কি কি থাকে? প্রথমে ট্যাবলেটের গ্রানুলেশন হয়। আমি সংক্ষেপে বলি, গ্রানুলেশন মানে হচ্ছে আপনার সব উপাদান আপনি মিশাইলেন। ওদিকে হচ্ছে আপনার প্যারাসিটামলের মেইন উপাদান প্যারাসিটামল 500 মিলিগ্রাম মিশাইলেন, অন্যান্য এক্সিপিয়েন্ট আছে সেই এক্সিপিয়েন্ট মিশালেন। মিশানোর পরে কি করা হয়, গ্রানুলেশন হয়। অর্থাৎ দেখবেন গুঁড়া 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 দানাদার ফর্মে চলে আসতেছে। এই গ্রানুলেশন হওয়ার পর গ্রানুলসকে কম্প্রেসড করা হয়, চাপ দেওয়া হয়। এই যে এখানে এটা দেখাচ্ছে না, কম্প্রেশন মেশিন আছে, সেই কম্প্রেশন মেশিনে চাপ দেওয়া হয়। চাপ দিয়ে একটা ছাঁচের উপর ফেলা হয়। ট্যাবলেটের সব ট্যাবলেটের আকার কি একরকম? প্যারাসিটামলের আকার যেরকম, মেটফরমিনের আকার কি একরকম, বা মেট্রোনিডাজোলের আকার কি একরকম? না, ট্যাবলেটের আকার কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো এইখানেও কি হয়, কম্প্রেশনের সময় যে ছাঁচে ফেলা হচ্ছে ওই ছাঁচের আকারটা আলাদা আলাদা হয়। কিছু কোম্পানি দেখবেন ওষুধের উপরে নিজেদের নামেরও লোগো দেওয়া থাকে, নাম বা লোগো দেওয়া থাকছে। তো এটাকে যে ছাঁচের উপর ফেলে কম্প্রেশন করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করছে। এরপর কি করা হয়, ওষুধের উপরে কোটিং করা হয়। কিছু কিছু ওষুধ দেখবেন যে কোটিং করা থাকে, সুগার কোটিং হোক বা অন্যান্য কোটিং হোক, সেই কোটিংটা করা থাকে। কোটিং এর মাধ্যমে কি হয়, ওষুধে একটা ফ্লেভার যুক্ত হচ্ছে। সেই ওষুধ যদি তিতা হয় সেটাতে একটু ফ্লেভার দেওয়া হয়। বা কোটিং এর কারণে দেখা যায় ওষুধের স্টেবিলিটিটা বাড়ে। স্টেবিলিটি মানে হচ্ছে ওষুধের স্থায়িত্বটা বাড়তেছে। তাহলে ফর্মুলেশনটা বুঝেছেন যে একটা ওষুধ ফার্মা কোম্পানিতে কিভাবে কোথায় কাজ হচ্ছে। তো এই ফর্মুলেশন হয়ে যাওয়ার পরে সব থেকে বড় একটা ধাপ সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোলে যারা ভালো মতো কাজ করতে পারে এবং এটা নিয়ে যখন R&D করতে পারে, তখন দেখা যায় ওই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু ডে বাই ডে আরো ভালো হয় এবং ভালো মানের কিন্তু ওষুধ ওইখান থেকে পাওয়া যায়। এই কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে এই যা যা ধাপগুলো ছিল ওষুধ তৈরির, সবগুলো ধাপ চেক করা হয়, মানে প্রোডাকশনের ধাপগুলো চেক করা হয়। চেক করে তারপরে হচ্ছে যখন ওষুধটা পুরোপুরি ঠিকঠাক থাকে তখন এটার অ্যাপ্রুভাল দেওয়া হয় যে এটা বাজারে যাবে, এটা ডিস্ট্রিবিউশন হবে, এটা ফার্মেসিতে চলে যাবে, সাধারণ জনগণের কাছে চলে যাবে। আচ্ছা, এই হলো হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে একটু বাইরের একটা নলেজ দেই। বাইরের নলেজ বলতে যে ফার্মা কোম্পানি এগুলো আমরা দেখি, ফার্মা কোম্পানিতে কিন্তু দুইটা পার্ট থাকে মেইনলি বাংলাদেশে। একটা হচ্ছে প্ল্যান্ট মানে হচ্ছে যেইখানে ওষুধটা তৈরি হয়, অর্থাৎ ফ্যাক্টরি বা যেই ফ্যাক্টরিগুলো বা ইন্ডাস্ট্রি, যেটা ফ্যাক্টরি বলা হয়। দেখবেন এই প্ল্যান্টে ওষুধটা তৈরি হচ্ছে, এখানে ওষুধের R&D হচ্ছে, ঠিক আছে। এখানে দেখবেন অনেক সময় রেগুলেটরি অ্যাফেয়ার্স এর কাজগুলো এখানে হয়, যে বাইরের দেশে কোন ওষুধটা যাবে, কোন ওষুধটা যাবে না, বাংলাদেশে কোন ওষুধটা অ্যাপ্রুভাল পাবে, তো এটা রেগুলেটরি অ্যাফেয়ার্স এর কাজগুলো হয়ে থাকে। তো ফার্মা কোম্পানি প্ল্যান্টে মূলত ওষুধ তৈরির যাবতীয় কাজবাজ এখানে হয়। আচ্ছা, পিএমডি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার এই মার্কেটিং এর কাজ করা, যে আমার ওষুধটা কোথায় কতটুকু সেল হলো, কোন ডিস্ট্রিক্টে সেল হলো, আমার কোন ডক্টরের কাছে আমার এমআরকে পাঠাইতে হবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পাঠাইতে হবে, যাতে করে ওষুধটা সম্পর্কে তিনি ধারণা নেন এবং ওষুধটা রোগীকে সাজেস্ট করেন। তো এখানে পুরোটা পিএমডিতে এই কাজগুলো ম্যানেজ করা হচ্ছে। এছাড়াও পিএমডি থেকে কিন্তু ফার্মা কোম্পানির প্ল্যান্টে ইনফরমেশনগুলো পাঠানো হয় যে আমার আগামী মাসে বা আগামী 6 মাসে আমার প্রোডাকশনটা কেমন হবে, কেমন ওষুধ তৈরি হবে, ঠিক আছে। অথবা এই পিএমডি থেকেও দেখা যায় অনেক
আপনার হচ্ছে যে সাজেশনগুলো এগুলো প্ল্যান্টে দেওয়া হয়। তো পিএমডি মূলত দেখবেন যে ঢাকা শহরগুলোতে দেখবেন যেখানে তাদের অফিসগুলো থাকে, সেই অফিসে মেইনলি এই বিষয়গুলো নিয়ে কাজ। এখানে ফার্মাসিস্ট থাকে, ডক্টররা থাকে, এছাড়াও আরও মার্কেটিংয়ের মানুষজন থাকে, বিভিন্ন ক্যাটাগরি মানুষজন মূলত ওই প্রোডাক্টটার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট মার্কেটিং এই জিনিসগুলো হচ্ছে পিএমডিতে করে থাকে। ওকে, তো এই গেল হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং আমার হচ্ছে কিছু বিষয়গুলো। এখন আমরা দেখি হচ্ছে ওষুধের প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট একটা ওষুধ যদি এরকম একটা খোলা প্যাকেটে দিয়ে দিত বা বোতলে দিয়ে দিত তাহলে কি ভালো লাগতো? না, এটা কিন্তু সুন্দর কালার করা থাকে, লেখা থাকে, কিছু ব্যবহার বিধি লেখা থাকে, লেবেলিং করা থাকে, তাই না? তো এই লেবেলিংগুলো কিন্তু অনেক মাস্ট, এটা করতে হবে এবং এই লেবেলিংটা কিন্তু অনেক জরুরি। ওটিসি মেডিসিন নিয়ে যখন আমরা সামনে জানবো বা প্রেসক্রিপশন মেডিসিনও দেখবেন যে এই ওষুধের গায়ে কিন্তু লেবেলিংটা থাকে, বিশেষ করে সিরাপের গায়ে কিন্তু অনেক সময় লেখা থাকে সেটা ডোজ কীরকম হবে, এটা কতটুকু কি খেতে হবে, এগুলো লেখা থাকে। আবার কি করা হয়, ওটা হচ্ছে আপনার এই ট্যাবলেটের বা ক্যাপসুলের গায়ে কিন্তু দেখা যায় আপনার ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, ম্যানুফ্যাকচারিং ডেট, ঠিক আছে, এইগুলো লেখা থাকছে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই ওষুধটা তখন চলে যায় বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ফার্মেসি টেকনিশিয়ানের হাতে এবং বিভিন্ন হসপিটালে। তো এই সকল জায়গাগুলোতে ওষুধটার ডিস্ট্রিবিউশনটা হয়। তো এইটা গেল হচ্ছে তখন কি হচ্ছে, আমি, আপনি বা একজন রোগী এই ওষুধটা তখন ব্যবহার করছে। তাহলে একদম গবেষণা থেকে শুরু করে আমি শেষ করলাম হচ্ছে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, অর্থাৎ রোগী পর্যন্ত ওষুধটা চলে গিয়েছে। এটা হচ্ছে আমার জার্নি অফ মেডিসিনের প্রথম ধাপ। তাহলে জার্নি অফ মেডিসিনের প্রথম ধাপটা আমার শেষ হলো। ওকে, আচ্ছা, এগুলো আপনারা জানেন, বলেছি আমি। এখন আসি জার্নি অফ মেডিসিনের দ্বিতীয় জার্নি বা দ্বিতীয় ধাপটা কি। তাহলে প্রথম ধাপটা আমরা বুঝলাম গবেষণা থেকে রোগী পর্যন্ত। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে রোগী ওষুধটা খাচ্ছে, খেয়ে রোগী সুস্থ হচ্ছে, সেই সুস্থ হচ্ছে এটা কিভাবে, রোগীর তার শরীরে গিয়ে ওষুধটা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। তো এটাকে আমরা বলেছি ফার্মাকোলজি। তো এই দ্বিতীয় জার্নি জানার আগে আমার ওষুধের বেসিক নলেজটা আমার থাকাটা জরুরি। একটা ওষুধ আসলে কি, কোথায় কাজ করে, কোথায় ওষুধটা খাওয়া হয়, কিভাবে ওষুধটা যায়, এই বিষয়ে আমার বেসিক নলেজ থাকাটা জরুরি। তাহলে আমরা এখন ওষুধের বেসিক নলেজ নিয়ে কথা বলবো, তারপরে আমরা দ্বিতীয় জার্নি নিয়ে কথা বলবো। ওকে, সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। এখন সবার কাছে ছোট্ট একটা প্রশ্ন, হোয়াট ইজ মেডিসিন? ওষুধ কি? দেখি তো কেউ একজন কমেন্টে, আপনারা সবাই, কেউ একজন না, যারা যারা ক্লাস দেখছেন সবাই এক কথায় লেখার চেষ্টা করেন তো ওষুধ কি, ওষুধ কি, এই কথাটার উত্তর সবাই এক কথায় নিজের মতো করে লেখার চেষ্টা করেন। আমি সবার কমেন্ট দেখব যে আসলে আপনি কি লিখেছেন এক কথায়, ওষুধ কি। আচ্ছা, আপনি লিখতে থাকেন, আমি আপনাকে বলে দেই। ওষুধ হচ্ছে, প্রথম কথা, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স। কেমিক্যাল সাবস্টেন্স, এইখানে কি আমরা কেমিক্যাল একটা গঠন দেখছি, তাই না? এই কেমিক্যাল সাবস্টেন্স বা একটা রাসায়নিক উপাদান, এটা ব্যবহার করা হচ্ছে কিসে কিসে, যখন কেউ ধরেন নেশার জন্য ব্যবহার করতেছে, এটা কিন্তু তখন কিন্তু আমরা মেডিসিন বলছি না, এটাকে নার্কোটিক বলতেছি, ঠিক আছে? তো আমি মেডিসিন বলতে আমি তখন এটাকে বলবো যে যখন এই ওষুধটা আপনার ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ রোগীর কোনো একটা রোগ সারাচ্ছে, ঠিক আছে, একটা রোগ সারাচ্ছে। যেমন অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন, রোগীর যখন ফাঙ্গাস হচ্ছে, ফাঙ্গাল সংক্রমণ হচ্ছে, দাঁত হচ্ছে, তখন কি হচ্ছে, এই অ্যান্টি ফাঙ্গালটা ব্যবহার করে চিকিৎসাটা হচ্ছে রোগীর। আরেকটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ একটা ওষুধ কি করতে পারে, প্রতিরোধ করতে পারে রোগের। এই যে আমরা কোভিড ভ্যাকসিন নিলাম, তারপরে হচ্ছে দেখা যায় যে এইচপিভি ভ্যাকসিন রয়েছে, হেপাটাইটিস বি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনগুলো কি করে, প্রিভেনশন করে, রোগের প্রতিরোধ করে। ওকে, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অনেক ডায়াগনোসিস টুল বা রোগ মানে শনাক্তের জন্য কি করা হয়, এই কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করা হয়, তখন এটাকে আমরা ওষুধ বলবো। ডায়াগনোসিসের জন্য যেমন ধরেন বেরিয়াম সালফেট, এটা এক্স-রে এর জন্য ব্যবহার করা হয়, সিটি স্ক্যানে দেখবেন বেরিয়াম সালফেট ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই ডায়াগনোসিসের জন্য যখন কেমিক্যালটা ব্যবহার করা হচ্ছে, এটাকে আমরা বলতেছি ওষুধ। ওকে, তাহলে একটা হলো ট্রিটমেন্ট, একটা হলো প্রিভেনশন, একটা হচ্ছে ডায়াগনোসিস। এই পারপাসে যখন কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করা হচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে কি, ওষুধ। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে রোগ কেন হয়,
এটা নিয়ে একটু বলি। আপনারা নিজেরাও জানেন, ধরেন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে কোনো একটা সমস্যা হলো, এটাকে আমরা রোগ বলছি। তাহলে প্যাথোজেন মানে হচ্ছে যেটা হচ্ছে আমার ক্ষতিকর ভাইরাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যখন আমার কোনো রোগ সৃষ্টি করতেছে, এটাকে আমরা বলতেছি কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস। ঠিক আছে, আচ্ছা। এরপর যে জেনেটিক কারণ হতে পারে, বংশগত কারণেও বিভিন্ন রোগ হয়। ঠিক আছে, যেমন সিকল সেল অ্যানিমিয়া আছে, যেটা বংশগত কারণে হয়। ঠিক আছে, তো এরকম আরো কিছু রোগ রয়েছে যেটা বংশগত কারণে হয়। অনেক ক্ষেত্রে ডায়াবেটিসও দেখা যায় বংশগত কারণে হচ্ছে। তো এইটা গেল হচ্ছে আমার জেনেটিক কারণ বা বংশগত বা হেরিডিটি, বা এক বংশানুক্রম থেকে এক বংশানুক্রম রোগটা ছড়াচ্ছে। এরপরে 3 নম্বর হচ্ছে পরিবেশগত কারণে, এই যে অ্যাজমা, সিওপিডি অবশ্যই একটা অভ্যাস, যেমন ধূমপানের কারণে হয়। আবার অনেক সময় কি হচ্ছে, অনেক বেশি আপনার পরিবেশ দূষণ, বায়ু দূষণের কারণে কিন্তু অ্যাজমা, সিওপিডি হচ্ছে। তো দূষণ, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে, ইমিউন সিস্টেমের ত্রুটি, আপনার রোগ প্রতিরোধ সিস্টেমে একটা ত্রুটি দেখাই দিয়েছে। যেমন হচ্ছে সোরিওসিস রোগটা কেন হয়? এখানে হচ্ছে আপনার ইমিউন সিস্টেমে তখন সমস্যা দেখা দেয়, তখন দেখা যায় রোগীর সোরিওসিস হচ্ছে। আবার দেখবেন যে আমার টাইপ 1 ডায়াবেটিসে কি হচ্ছে, ইমিউন সিস্টেমে সমস্যা দেখা যাচ্ছে। ইমিউন সিস্টেমে বলতে এখানে অটো ইমিউন ডিজিজে কিন্তু আমার যে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হতো সেটা হতে পারছে না, সেটা হচ্ছে ইমিউন সিস্টেমের একটা ত্রুটির কারণে। এরপরে কি আমরা দেখব, জীবনযাত্রার কারণে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপানের কারণে, পুষ্টির অভাবে, যাকে আমরা বলছি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে অনেক রোগ হচ্ছে। মানসিক চাপ বা কোনো একটা ট্রমা বা কোনো একটা আঘাত বা দুর্ঘটনার কারণে কিন্তু আমার রোগ হয়। বয়সজনিত পরিবর্তন, একটু বয়স বাড়লে আপনার কিডনির ফাংশনটা কমে যাচ্ছে, লিভারের ফাংশনটা কমে যাচ্ছে, আপনার স্মৃতিটা কমে যাচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন অনেক কিছু। তো এটা বয়সজনিত পরিবর্তনের কারণে রোগ হচ্ছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্টের কারণে রোগ হচ্ছে। যেমন স্টেরয়েড মেডিসিন অনেক দিন ধরে ব্যবহার করলে রোগীর অস্টিওপোরোসিস হতে পারে, রোগীর ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে, রোগীর উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে, বা রোগী দেখা যায় পেটে সমস্যা দেখা দিতে পারে। তো এটা গেল হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে এই কারণগুলোর কারণে কি হচ্ছে, রোগ হচ্ছে মেইনলি। ওকে, তো এইটা গেল হচ্ছে আমার রোগ কেন হয়। এখন আসি যে এই রোগটাকে আমি কিভাবে সারাবো। অ্যান্টিবায়োটিক দিয়ে কি করি, আমি ব্যাকটেরিয়ার কোনো সংক্রমণ হলে সেটাকে নষ্ট করছি, যাতে ব্যাকটেরিয়া সংক্রমণ করতে না পারে, ব্যাকটেরিয়াকে আমি মারছি। অ্যান্টিভাইরাল, ভাইরাসকে মারছি। ফাঙ্গাল, ছত্রাককে মারছি। অ্যান্টিপ্যারাসাইটিক, অর্থাৎ যে ওষুধটা প্যারাসাইট বা পরজীবীকে টার্গেট করে সেই পরজীবীকে নষ্ট করছে, তাকে মেরে ফেলছে, এটাকে আমরা বলছি অ্যান্টিপ্যারাসাইটিক। যেমন আপনার কি অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, তাই না? তারপর ওদিকে হচ্ছে যেমন আপনার হচ্ছে পারমেথ্রিন অয়েন্টমেন্ট, এগুলো কি প্যারাসাইটকে মারে। অ্যান্টি ইনফ্লামেশন, যেগুলো কি করে প্রদাহ, ব্যথা এগুলো কমায়। এবার কেমোথেরাপি, আমরা জানি কি রোগী যারা হচ্ছে ক্যান্সারে ভুগে তাদের চিকিৎসার জন্য কি করা হয়, কেমোথেরাপি দেওয়া হয়। এরপর আমরা জানি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে। দেখবেন মহিলাদের একটু বয়সকালে তখন ইস্ট্রোজেন হরমোন নেয়, সমস্যা দেখা দেয়, তখন কি হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। এরপর পেইন ম্যানেজমেন্ট, ব্যথা উপশম করে। সাপোর্টিভ কেয়ার, রোগীর যে উপসর্গ আছে সেই উপসর্গগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে রোগীর ট্রিটমেন্টটা করা হচ্ছে। তো এই সকল উপায়ে কি করা হচ্ছে, রোগটা সারে। তাহলে আমরা প্রথমে দেখলাম রোগ কেন হয় এবং রোগ কিভাবে সারে, ওষুধ কিভাবে রোগ সারায়। তো এরকম আরো অনেক ধরনের ওষুধ আছে, আমরা কিছু বেসিক ওষুধের নাম সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। প্রথমে আসি প্রেসক্রিপশন মেডিসিন, অর্থাৎ যে ওষুধটা আপনাদের বইয়ে দেখবেন ডান পাশে লেখা আছে, যে ওষুধটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যাবে না, সেটাকে আমরা বলছি প্রেসক্রিপশন মেডিসিন। যেমন অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন, অ্যান্টিডিপ্রেসেন্ট, ফ্লুক্সিটিন, সার্ট্রেলিন, অ্যান্টি হাইপারটেনসিভ, এগুলো ব্লাড প্রেশার কমাচ্ছে, লিসোনেপ্রিল, মেটোপ্রোলল, ডায়াবেটিক, ইনসুলিন, মেটফর্মিন। তো এই ওষুধগুলো কিন্তু আপনার ডোজ একটু থেকে একটু বেশি হলেই সমস্যা, রোগীর প্রবলেম দেখা দিবে, রোগীর অ্যাডভার্স ইফেক্ট দেখা দিবে। তো এই কারণে এগুলোকে আমরা বলছি প্রেসক্রিপশন মেডিসিন, যেগুলো ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। আর এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার, ওটিসি মেডিসিন,
ওটিসি, ওভার দ্য কাউন্টার। তো এই ওষুধটা দেখা যায় রোগী যদি নিজে বুঝে বা ফার্মেসি টেকনিশিয়ান নিজে বুঝে তাহলে সে রোগীকে ওষুধগুলো দিতে পারবে, যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, ডাইফেনহাইড্রামিন, কনস্টিপেশনের জন্য বিসাকোডাইল, সাইলিয়াম হাস্ক। তো এইগুলো ল্যাকটুলোজ, এইগুলো হচ্ছে আমার ওভার দ্য কাউন্টার মেডিসিন, যেগুলো সম্পর্কে আমরা সামনে আরো ডিটেইলি আলোচনা করব। তাহলে গেল দুই ধরনের মেডিসিন, একটা হচ্ছে প্রেসক্রিপশন, একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার ওটিসি। এরপর দেখি আমরা ভ্যাকসিন। ভ্যাকসিন কি? ভ্যাকসিন হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটা আমার মানব দেহে যাওয়ার পরে কি করতেছে, ওর বিরুদ্ধে ওই কোন একটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক তার বিরুদ্ধে আপনার অ্যান্টিবডি তৈরি করতেছে। যেই অ্যান্টিবডি পরবর্তীতে আমার দেহে যদি ওই রোগটা আসলেই হয় বা ওই জীবাণু যারা আসলে আক্রমণ হয় তখন যাতে করে ওই অ্যান্টিবডিটা দ্রুত সক্রিয় হতে পারে, এজন্য এই ভ্যাকসিনগুলো নেওয়া হয়। ভ্যাকসিন হচ্ছে প্রতিরোধ। যেমন আমি আপনাকে বলি, যেমন কোভিড ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন নেওয়াতে আপনার কি হয়েছে, ওই ভ্যাকসিনটা আপনার বডিতে অ্যান্টিবডি তৈরিতে হেল্প করতেছে। এরপরে যখন কোনো কারণে আপনি কোভিডে আক্রান্ত হবেন, যদি সেম একই রকমের ভ্যারিয়েন্ট হয়, কোভিডের ভ্যারিয়েন্ট যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে, আপনি আপনার ওই যে ভ্যাকসিনটা নিয়েছেন ওই ধরনের ভ্যারিয়েন্ট যদি আপনাকে আক্রমণ করে তাহলে কি হবে, আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, ওই অ্যান্টিবডি গিয়ে ওই ভাইরাসকে নষ্ট করে দিবে। বুঝতে পারছেন? এটি হচ্ছে সুবিধা ভ্যাকসিনের। এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ফ্লু থেকে কিন্তু এটা প্রতিরক্ষা দিচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে ভ্যাকসিন। এরপর বায়োলজিক্স, কিছু ওষুধ আছে যেগুলো আমাদের মানব দেহের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে, তাকে আমরা বলতেছি বায়োলজিক্স। আমার সব থেকে সহজ একটা উদাহরণ হচ্ছে ইনসুলিন। আমরা জানি কি মানব দেহে ইনসুলিন তৈরি হয়, বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। এখন কোনো কারণে যদি ইনসুলিনের ঘাটতি দেখা যায় তখন কি আমরা বাইরে থেকে ইনসুলিন ব্যবহার করতেছি। আগে শুরুর দিকে ইনসুলিন কিভাবে ব্যবহার করা হতো আপনি এটা জানেন? শুরুর দিকে হচ্ছে গরুর দেখা যায় যে যেখান থেকে গরুর ইনসুলিনটা তৈরি হচ্ছে ওই কোষের মাধ্যমে কি করা হচ্ছে, ইনসুলিন তৈরি করা হতো। বা দেখা যায় গরু বা অন্যান্য প্রাণী থেকে ইনসুলিনটা নেওয়া হতো। পরে চিন্তা করা হলো এটা নিলে তো কাজ হবে না, আমাকে বড় প্রোডাকশনে যেতে হবে, এবং এই গরু থেকে নিলে কি হয়, দেখা যায় অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। তখন কি চিন্তা ভাবনা করা হলো যে ব্যাকটেরিয়ার মাধ্যমে, রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে, ঠিক আছে, সেই রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে তখন ইনসুলিনটা তৈরি হলো। ওকে, এটার মধ্যে অনেক কাহিনী আছে, এর ভিতরে না যায়। এরপর হচ্ছে কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে সরাসরি যে জিনিসটাতে সমস্যা আমাদের মানবদেহে ওই জায়গা গিয়ে কাজ করে, অন্য কোথাও গিয়ে কাজ করে না। আমি আপনাদেরকে সহজ করে একটা উদাহরণ দিয়ে দিই। ক্যান্সারের জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয় বর্তমানে, যাকে বলা হয় টার্গেটেড থেরাপি। সেখানে দেখবেন যে মনোক্লোনাল অ্যান্টিবডিস আছে, যেইগুলো আমার ক্যান্সার কোষটা যে যে উপাদান তৈরি করছে বা ক্যান্সার কোষটা যেভাবে সার্ভাইভ করছে, বেঁচে আছে, ওই উপাদানটাকে গিয়ে অ্যাট্রাক্ট করে উপাদানটাকে নষ্ট করে দিচ্ছে এবং ক্যান্সার থেকে বাঁচা যাচ্ছে। আপনারা কি জানেন কি না, একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ বা না। আপনি কি জানেন যে কেমোথেরাপি যখন দেওয়া হয়, ট্রেডিশনাল যে কেমোথেরাপিটা দেওয়া হচ্ছে, কেমোথেরাপি দিলে তখন কিন্তু ওই ক্যান্সার রোগীর ভালো কোষও মারা যাচ্ছে, খারাপ কোষও মারা যাচ্ছে। ভালো কোষগুলো মারা গেলে তখন কি সাইড ইফেক্টটা বেশি, অ্যাডভার্স ইফেক্টটা বেশি। এজন্য আপনার এখন আস্তে আস্তে কি করা হয়, স্পেসিফিক টার্গেটের উপরে ক্যান্সার কোষটা যাতে ওই স্পেসিফিক টার্গেটকে নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করে দিয়ে ক্যান্সার কোষটা বডি থেকে বের করে দেওয়া যায়, সেই সিস্টেমটা করা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি 5 নম্বরে, হার্বাল মেডিসিন। বর্তমানে কিন্তু আস্তে আস্তে হার্বাল মেডিসিনের চাহিদা বাড়ছে। আপনারা কি জানেন যে বিশ্বের সব থেকে বেশি হার্বাল মেডিসিন কোন দেশ উৎপন্ন করে, কোন দেশ প্রোডাকশন করে সব থেকে বেশি হার্বাল মেডিসিন? সব থেকে বেশি হার্বাল মেডিসিন করে হচ্ছে চায়না, এবং দ্বিতীয়তে করে হচ্ছে আপনার ইন্ডিয়া। তো চায়না, ইন্ডিয়া এই দুই জায়গায় দেখবেন অনেক বেশি হার্বাল মেডিসিন গুলো তৈরি হয়। এগুলো কিন্তু কাজ করে ভালো, এগুলো সাইড ইফেক্ট কম। তবে এই হার্বাল মেডিসিনের সাথে যখন আপনি নর্মালি প্রেসক্রিপশন মেডিসিনগুলো ব্যবহার করবেন তখন কিন্তু একটা ড্রাগ ইন্টারেকশনের বিষয় থেকে যায়, এটা একটু চেক করে নিতে হবে। তো হার্বাল মেডিসিনগুলো গেল। এরপরে আমরা দেখি হচ্ছে টপিক্যাল মেডিসিন, যেটা হচ্ছে আপনার স্কিনে ব্যবহার করা হয়। যেমন অ্যান্টিফাঙ্গাল ক্রিম, যেটা আমার স্কিনে ব্যবহার করা হচ্ছে। কর্টিকোস্টেরয়েড ক্রিম, এটাও তো আমার স্কিনে। অ্যান্টিসেপটিক সলিউশন, তো এইগুলো টপিক্যাল মেডিসিন। এরপর আসি হচ্ছে আমরা ইনহেলার নেবুলাইজার। আপনারা অনেকে জানেন সালবিউটামল ইনহেলার হিসেবে ব্যবহার করা হয়।
বুটিসোনাইট, ফ্লুটিকাসন। তো এগুলো নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। আমি জাস্ট আপনাদের কোন কোন ওষুধগুলো আছে বা নর্মালি দেখা যায় এগুলো সংক্ষেপে আমি জাস্ট একটু আলোচনা করার চেষ্টা করছি। এরপরে ইনজেক্টেবল কিছু ওষুধ আছে, এগুলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন, হরমোন, কিছু অ্যান্টিবায়োটিক আছে, এগুলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। আচ্ছা, ট্রান্সডার্মাল প্যাচ, আপনারা তো জানেন যে নিকোটিন প্যাচ, পেইন রিলিফ, ব্যথা কমানোর জন্য কিছু প্যাচ আছে, দেখবেন কোথাও হয়তো আপনি আঘাত লেগেছে পায়ে, আপনি ওই প্যাচটা লাগিয়ে দিলেন, বা হয়তো ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন, ওইটা লাগিয়ে দিলেন। তো এইটাকে বলা হচ্ছে আমরা ট্রান্সডার্মাল প্যাচ, যেটা আমার স্কিনে গিয়ে স্কিনের উপরেই কাজ করছে। এরপর হচ্ছে সাপ্লিমেন্ট, ভিটামিন, মিনারেল, এগুলো সাপ্লিমেন্ট কিন্তু বাজারে এখন অনেক পাওয়া যায় এবং এইগুলোতে বিজনেস কিন্তু ফার্মা কোম্পানি অনেক করছে। তো এই সাপ্লিমেন্টগুলো আমাদের জেনে বুঝে খেতে হবে কোনটা আসলে কি কাজ বা কেন খাবো। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের ওষুধের 10টা ধরন, এই ধরনগুলো মনে রাখবেন আপনি। এখন আমরা চলে আসি যে একটা ওষুধের আসলে পরিচয়ে কি কি থাকে। আপনার যেমন পরিচয় আছে, নাম ঠিকানা আছে, ঠিক তেমন একটা ওষুধের বিভিন্ন কি হচ্ছে বৈশিষ্ট্য থাকে, বিভিন্ন পরিচয় থাকে। আচ্ছা, সেই পরিচয়টা আমরা জানার চেষ্টা করব। ইনি আপনাকে হ্যালো বলছে, হ্যালো বলে তিনি বলবে যে হ্যাঁ আমার জেনেরিক নাম এটা, আমার ব্র্যান্ড নেম এটা, আমি এই থেরাপিউটিক ক্লাসের মধ্যে বাস করি, আমার ব্যবহার বা ইন্ডিকেশন এটা, আমি এই কাজে ব্যবহৃত হই, আমি যখন ব্যবহৃত হই তখন আমি এইভাবে কাজ করি, আমার এইটা হয় বা এই রিসিপ্টরে বা ওই প্রোটিনে গিয়ে আমি কাজ করছি, আমার ডোজেস ফর্মটা এরকম, ঠিক আছে, মানে ডোজেসটা এরকম, ডোজেস ফর্ম তো ডোজেস, যে আমি 2 বেলা খাবো, আমাকে খেতে হবে, বা 3 বেলা, এটা এই মেডিসিনটা বলছে। যেটা পরিচয়ে আমাকে এই এই তথ্যগুলো কিন্তু জানতে হবে। তো এইটা আপনারা একটু এক নজরে দেখেন, টোটাল কয়টা আছে এখানে বলেন তো, কয়টা পরিচয় জানতে হবে দেখি তো, আপনারা কে বলতে পারেন, একটু একটু গণনা করেন। ওকে, তো কমেন্টে লিখবেন যে টোটাল কতগুলো পরিচয় আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা দেখি হচ্ছে সাইড ইফেক্ট, এটা কি কি সাইড ইফেক্ট হয়। এরপরে সে বলবে আমাকে ব্যবহার করার সময় তোমাকে সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে, কন্ট্রা ইন্ডিকেশন মানতে হবে। ইন্ডিকেশন মানে কি, কোথায় ব্যবহার করা হয় ওষুধটা। কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে কোথায় এই ওষুধটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে ফর্মুলেশন স্ট্রেংথ, ফর্মুলেশন মানে হচ্ছে এটা কি ট্যাবলেট, এটা কি ক্যাপসুল, নাকি এটা সিরাপ, নাকি এটা ইনজেক্টেবল, কোনটা, এই ফর্মুলেশনটা এখান থেকে রয়েছে। ওষুধের ফর্মুলেশন সম্পর্কে আমরা জানতে পারবো। স্ট্রেংথ, ওষুধটা আসলে কত মিলিগ্রাম, এটা কি 500 মিলিগ্রাম নাকি এটা 200 মিলিগ্রাম। ওকে, আপনারা এই তথ্যগুলো মেডেক্স অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু পাবেন, ওষুধটার ফর্মুলেশন কি। আচ্ছা, এরপর আসি ওষুধটা অন্য কোনো ওষুধের সাথে ইন্টারাকশন করে কিনা, ঠিক আছে, ইন্টারাকশনটা দেখতে হবে। এটা প্রেগন্যান্সি বা ল্যাকটেশনে, বাচ্চা দুধ খাচ্ছে বা মা গর্ভাবস্থায় আছে, এই সময় ব্যবহার করা যাবে কি না। আর যারা ফার্মেসি টেকনিশিয়ান আছেন তাদের জানাটা জরুরি যে ওষুধটা আসলে আমি কিভাবে সংরক্ষণ করব। যে ওষুধটা আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হচ্ছে সেটা কিন্তু আপনি বাইরে রাখতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ওষুধ বিষয়ক কিছু কিওয়ার্ড। এই যে ব্র্যান্ড নেম একটা শব্দ, যেটা হচ্ছে কোম্পানি ওষুধটার নাম কি দিয়েছে। জেনেরিক নেম, সারা বিশ্বে সেই ওষুধটা আসলে কি নামে পরিচিত, সবার কাছে পরিচিত, এটা হচ্ছে ওষুধের জেনেরিক নেম। আপনি আমেরিকা গিয়েও যদি বলেন আমার অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল লাগবে বা আমার ন্যাপ্রোক্সেন লাগবে, তখন দেখবেন যে, বা ন্যাপ্রোক্সেন সম্পর্কে যদি কথা বলেন তখন দেখবেন যে তারা চিনবে। কিন্তু আপনি যখন হয়তো এরকম বলবেন যে নাপাটা কিন্তু সে চিনবে না, নাপা তো আর আমাদের ওই দেশের ব্র্যান্ড না, আমাদের দেশের ব্র্যান্ড। আচ্ছা, এরপর হচ্ছে ডোজেস, তো বললাম যে কতটুকু কি খেতে হবে, কয় বেলা। স্ট্রেংথ মানে কতটুকু পরিমাণ, এটা কি হচ্ছে 20 মিলিগ্রাম নাকি 100 মিলিগ্রাম। আচ্ছা, এরপর ফ্রিকোয়েন্সি, কতক্ষণ পর পর ওষুধটা ব্যবহার করবে। ডোজেস ফর্ম, যে বললাম ট্যাবলেট, ক্যাপসুল, থেরাপি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অনেক সময় কিন্তু এইটা তথ্যটা জানতে হয় যে ওষুধটা আমি কিভাবে খাবো, এটা কি মুখে খাবো নাকি স্কিনে ব্যবহার করব, বা এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আসলে খাবোটা কোন মাধ্যমে, আমি কি এটা হচ্ছে বা মানে হচ্ছে এটা কতক্ষণ আগে খাবো, খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো, এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে দেখবেন এই তথ্যগুলো দেওয়া থাকে। থেরাপিউটিক ক্লাস তো আছেই, যেটা কোন ক্লাসের ওষুধ। এক্সপাইরেশন ডেট, হ্যাঁ আমাকে আর কতদিন পর এই ওষুধটা ব্যবহার করা যাবে না আমাকে জানতে হবে, ঠিক আছে। এই এক্সপাইরেশন ডেটগুলা দেখা যায় ওষুধে থাকে। তো এই কিওয়ার্ডগুলো জানলাম। আরও আছে কন্ট্রা ইন্ডিকেশন আছে,
অ্যাডভার্স রিঅ্যাকশন আছে, ড্রাগ ইন্টারেকশন আছে, সাইড ইফেক্ট আছে, কাউন্সিলিং সম্পর্কে কিছু কথা আছে। তো এই বিষয়টা আপনারা আপনাদের বই থেকে দেখে নেবেন সুন্দর করে। এরপর আমরা আসি হচ্ছে প্রেসক্রিপশন অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ একটা ওষুধ যে আপনি ব্যবহার করছেন, অনেক সময় দেখবেন যে প্রেসক্রিপশনে, বিশেষ করে হসপিটালে, ওই ওষুধের পাশে দেখবেন লেখা থাকে হয়তো বিড। বিড মানে কি? টুয়াইস এ ডে, দিনে 2 বেলা। টিড মানে দিনে 3 বেলা। কিউআইডি মানে হচ্ছে দিনে 4 বেলা। পিআরএন, কিছু ওষুধের ক্ষেত্রে দেখবেন যে লেখা থাকে এরকম নাপা পিআরএন বা এইস পিআরএন, মানে হচ্ছে কি রোগীর যখন জ্বর আসবে তখনই খেতে হবে, রোগীর যখন বমি আসবে তখন খেতে হবে, তাছাড়া সবসময় খেতে হবে না। তো এই পিআরএন দ্বারা এটা বোঝায়। এরপর হচ্ছে কিউএসএইচ, যখন কোনো ওষুধের নামের পাশে লেখা থাকে তখন মনে রাখবেন যে ওষুধটা আপনাকে রাতে বেড টাইম বা ঘুমানো যাওয়ার আগে খেতে হচ্ছে। তো এটা গেল হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড, বইতে আপনাদের সুন্দর করে সেটা দেওয়া আছে, একবার দেখে নেবেন। এখন আমি একটা ওষুধের জন্য বলে দিচ্ছি, যেমন ন্যাপ্রোক্সেন। ন্যাপ্রোক্সেন কিন্তু আমি জন্য বলেছি এখানে ন্যাপ্রোক্সেন, যেমন ব্র্যান্ড নেম অ্যানাফ্লেক্স, আমি ধরে নিলাম যে এটার ব্র্যান্ড নেম অ্যানাফ্লেক্স। তো এটা কি করে, জেনেরিক নেম কি, এটা হচ্ছে ন্যাপ্রোক্সেন। এটা কত কত ডোজে, 500 থেকে 1000 পর্যন্ত এটা খাওয়া যায়, দিনে হয়তো 2 বার খাওয়া যায়, সেটা ডক্টরের পরামর্শে খেতে হবে, অথবা একবার। আর স্ট্রেংথ কি, যেমন 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম পাওয়া যায়, আবার এইটার কিন্তু কম্বিনেশনও কিন্তু পাওয়া যায় এসোমিপ্রাজোলের। যাই হোক, এরপর হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দিনে কয়বার, দিনে একবার নর্মালি খেতে হয়, ঠিক আছে, সরি একবার খেতে হয়, আবার অনেক সময় টুয়াইস ডেইলি, 2 বারও খাওয়া লাগতে পারে, সকালে একটা বললো, রাতে একটা, ঠিক আছে। এটা রোগীর সমস্যার উপরে ডিপেন্ড করে যে সে কতটুকু ওষুধ খাবে বা কতক্ষণ পর পর খাবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা ডোজেস ফর্ম কি, ট্যাবলেট, এটা ট্যাবলেট আকারে বানানো হচ্ছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা মুখের মাধ্যমে যাচ্ছে। থেরাপিউটিক ক্লাস কি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এবং এটা কি নন সিলেক্টিভ। ন্যাপ্রোক্সেন কিন্তু সিলেক্টিভ কোনো COX-1 বা COX-2 না, এটা নন সিলেক্টিভ, COX-1 কাজ করছে, COX-2 তেও কাজ করছে। এক্সপাইরেশন ডেট, ওষুধটা কবে থেকে খাওয়া যাবে না। আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন তো বুঝলামই যে কোন কোন ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে ড্রাগ ইন্টারেকশন, যে হ্যাঁ এই ওষুধের সাথে এই ওষুধটা খেলে ওষুধের সাইড ইফেক্টটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সাইড ইফেক্ট। তো সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট নিয়ে একটু কথা বলি। সাইড ইফেক্ট হচ্ছে ওই জিনিসটা, ধরেন আপনি ওষুধ খাওয়ার পরে এটাকে আপনার তাৎক্ষণিকভাবে বুঝতে পারছেন যে হয়তো আপনার ঘুম ঘুম ভাব লাগছে, মাথা ঘোরাচ্ছে। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে আপনার অনেক দিন পর, ধরেন 1-1.5 মাস পর দেখা গেল যে আপনার হয়তো সরি মানে অ্যাডভার্স ইফেক্ট বলতে বোঝা যাচ্ছে আপনি ওষুধটা খাওয়ার পর হঠাৎ করে দেখা গেল যে আপনার অ্যালার্জি হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় আপনার মাথা ঘুরে আপনি পড়ে যাচ্ছেন। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্স রিঅ্যাকশন, যেটা আসলে প্রেডিক্টেবল না, আপনি জানেন না যে এটা হবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে আপনার কি বলে ওষুধ বিষয়ক কিছু কিওয়ার্ড। এখন আমরা চলে আসি হচ্ছে ওষুধের ডোজেস ফর্মে। আমাদের কত ধরনের ওষুধ আছে একবার দেখেন। একটা হচ্ছে সলিড ডোজেস ফর্ম, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সাপোজিটরি, সেগুলো কি সলিড ডোজেস ফর্ম। এই ডোজেস ফর্মটা মনে রাখবেন ভালো মতো, বা এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি যাকে বলা হচ্ছে ফর্মুলেশন, ওষুধের ফর্মুলেশন। তো সলিড বা এটা কি বলতেছি, এটা হচ্ছে কঠিন বা শক্ত। এই সলিড ডোজেস ফর্মের মধ্যে কি কি থাকে, ট্যাবলেট থাকে, ক্যাপসুল থাকে, পিলস ছোট ওষুধ ট্যাবলেট থাকছে, পাউডার থাকছে যেটা হচ্ছে দানাদার ফাইন পার্টিকেলস যেটা এই সলিডের মধ্যে থাকতেছে, ঠিক আছে। এবার সাপোজিটরিজ থাকতেছে, ইভারভেসেন্ট ট্যাবলেট। ইভারভেসেন্ট ট্যাবলেট তো আপনারা জানেন যেগুলো হচ্ছে পানিতে দিলে সেটা গলে যাচ্ছে, ইভারভেসেন্ট ট্যাবলেট। এরপর হচ্ছে চিউয়েবল ট্যাবলেট, এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট। তো এইগুলোকে আমরা বলছি হচ্ছে আপনার কি ধরনের ওষুধ বলেন তো, এটা হচ্ছে সলিড মেডিসিন। আচ্ছা, সলিড ডোজেস ফর্ম, এই সলিড ডোজেস ফর্মের মধ্যে এক্সটেন্ডেড রিলিজ মানে কি আপনারা কেউ কি জানেন? এক্সটেন্ডেড রিলিজ মতো কি, অর্থাৎ এই ওষুধটা আমার পরিপাক তন্ত্রে গিয়ে আস্তে 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 রিলিজ হয়ে অনেক সময় ধরে কাজ করবে, যেন এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ। দেখেন, ফর্মুলেটেড টু রিলিজ মেডিকেশন স্লোলি ওভার টাইম, অনেক সময় ধরে এই ওষুধটা যেতে আমার কাজে লাগে এই ব্যবস্থাটা করা হয়।
আচ্ছা, আপনাদের বই কিন্তু এগুলো বাংলাতে দেওয়া আছে, আপনাদের জন্য সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, সো ওইটা আরেকবার দেখে নেবেন। এখন আমি ট্যাবলেট আর ক্যাপসুলের মধ্যে একটা পার্থক্য আপনাদেরকে বলি। এই যে আপনারা যখন ম্যানুফ্যাকচারিংটা দেখছিলেন কিছুক্ষণ আগে, তো এই ম্যানুফ্যাকচারিং কিন্তু আমি বলেছি যে ট্যাবলেটগুলো কি হয়, কম্প্রেশন হয়, কম্প্রেসড পাউডার ফর্ম যায় হচ্ছে ট্যাবলেট, আর ক্যাপসুল কিন্তু কোনো আপনার হচ্ছে এই ইসে যায় না, কম্প্রেশনে যায় না। ট্যাবলেট কি হয়, ট্যাবলেট হচ্ছে একটা শেলের মধ্যে, জিলেটিন শেল, সেই শেলের মধ্যে ট্যাবলেটটা ঢুকে যায়। ওকে, তো জিলেটিন শেল কন্টেইনিং পাউডার অর লিকুইড, সরি মানে এই ট্যাবলেটটার যে পাউডারটা ছিল কম্প্রেসড হওয়া না হয়ে কি হয়, ক্যাপসুলের মধ্যে আমরা সেই জিনিসগুলো পাই। ওকে, দেখবেন অনেক ক্যাপসুল কয়েক রকমের হয়, একটা হচ্ছে আপনার দেখবেন যে অয়েল থাকে কিছু, ঠিক আছে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা দেখবেন যে ক্যাপসুলটার ভিতরে কি অয়েল আছে বা তেল আছে, এটা হচ্ছে আপনার লিকুইড টাইপের। আবার দেখবেন কিছু কিছু দেখবেন অনেক গুঁড়া 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 পাউডার থাকছে, আবার কিছু কিছু দেখবেন যে ওই যে কম্প্রেস যে পাউডারটা এটা একটু বড় হচ্ছে। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে আমি দেখতে পেলাম যে ট্যাবলেট আর ক্যাপসুলের মেইন পার্থক্যটাই কম্প্রেশনে, একটা কম্প্রেসড হচ্ছে, একটা কম্প্রেসড হচ্ছে না। আর ক্যাপসুল কিন্তু একটু দ্রুতই কিন্তু গলে যাবে, ট্যাবলেটের গলতে কিন্তু একটু বেশি সময় নেবে। আচ্ছা, এরপর হচ্ছে পিল, ছোট যে ওষুধগুলা, পাউডার তো বুঝলাম, সাপোজিটরিজ, অনেকে আপনারা জিজ্ঞেস করেন আসলে সাপোজিটরিজ কিভাবে কাজ করে। এটা কাজ করে হচ্ছে যখন রেকটাল যে পাথওয়েটা বা বডি ক্যাভিটিসের রেকটাল পাথওয়ে যেটা যেখান দিয়ে সাপোজিটরিজ দেওয়া হয়, ওই জায়গার একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারে ওষুধটা কি হয়, গলে যায়। আপনি দেখবেন সাপোজিটরিজ কিন্তু নর্মালি বলা হয় একটু নর্মাল টেম্পারেচারে রাখার জন্য, অনেক বেশি টেম্পারেচারে রাখা যাবে না কিন্তু, তো বেশি টেম্পারেচারে রাখলে কি এটা গলে যাবে। তো আমাদের যে রেকটামে কিন্তু টেম্পারেচার অনেক বেশি থাকে দেহের অন্যান্য জায়গার তুলনায়, তো ওইখানে যখন সাপোজিটরিজ দেওয়া হচ্ছে ওই টেম্পারেচার ওষুধটা গলে যাচ্ছে এবং ওই রেকটাম মাধ্যমে কিন্তু ওষুধটা আমার রক্তে গিয়ে পৌঁছাচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার সাপোজিটরিজ কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে সেমি সলিড। সলিড তো মানে বুঝলাম একটু শক্ত হচ্ছে, আর সেমি সলিড কি, এটা একদম লিকুইডও না একদম শক্তও না, এটা কি মাঝামাঝি পর্যায়ে। যেমন অয়েনমেন্টে দেখবেন এটা কি হচ্ছে, একটা কি তরল না, তরল না কিন্তু। ক্রিম, এটা একদম তরল না। জেল, পেস্ট, তাহলে এই চারটি জিনিস মনে রাখবেন, অয়েনমেন্ট, ক্রিম, জেল, পেস্ট, এগুলোকে আমরা বলতেছি সেমি সলিড ডোজেস ফর্মস। আচ্ছা, এরপর একটা আছে হচ্ছে গ্যাসিয়াস ডোজেস ফর্ম। গ্যাসিয়াস মানে কি, যেমন ইনহেলার ব্যবহার করা হচ্ছে, নেবুলাইজার ব্যবহার করা হচ্ছে, এগুলো কি গ্যাসিয়াস। এরপর হচ্ছে অ্যারোসল ব্যবহার করা হচ্ছে, এইটা কি গ্যাসিয়াস। তাহলে এটা গেল হচ্ছে গ্যাসিয়াস ডোজেস ফর্ম। এবার আসি আমরা লিকুইড ডোজেস ফর্ম, এইটাতে একটু আপনাদের বুঝতে হবে। লিকুইড ডোজ ফর সলিউশন বলতে আমি বুঝি হচ্ছে, আমরা সবাই বুঝবো যে ওষুধটা আপনার আইভি বা আইএমএ দেওয়া হচ্ছে, অর্থাৎ ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রাভেনাসে দেওয়া হচ্ছে, ওই ওষুধটাকে আমরা বলতেছি মানে ইনজেকশন আকারে দেওয়া হচ্ছে, অথবা দেখা যায় আপনার যে ইনফিউশন মানে আপনারা কি বোলাস আর ইনফিউশন বুঝেন? ইনফিউশন মানে হচ্ছে যে ওষুধটা আপনার আস্তে 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 স্যালাইনের যেভাবে যায় ওইভাবে আস্তে আস্তে ওষুধটা যাচ্ছে আপনার রক্তে, আর হচ্ছে বোলাস মানে হচ্ছে একবারে যখন আমার ইনজেকশনটা দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় বোলাস। তো ওইখানে যে ওষুধগুলো দেওয়া হয় এটাকে বলা হয়, বলছি আমরা সলিউশন। আচ্ছা, সাসপেনশন যেগুলোকে অনেকটা আমরা সিরাপ হিসেবে ব্যবহার করছি, তো এই সাসপেনশনে কি থাকে দেখেন, লিকুইড উইথ সলিড পার্টিকেল, অর্থাৎ সাসপেনশনে সলিড পার্টিকেলগুলো দেওয়া থাকে, ওই সলিড পার্টিকেলগুলো দেখা যায় কিন্তু অনেক সময় নিচে প্রিসিপিটেট পড়ে বা নিচে তলানি পড়ে, এই জন্য সাসপেনশন টাইপের ওষুধগুলো ঝাঁকি দিয়ে খেতে হয়। আর ইমালশন কি, ইমালশন হচ্ছে তেল আর জলের মিক্স খায় না, এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু তেল আর জলকে যখন জোর খাটায় মিক্স করা হয় তখন ওইটা হয়ে যায় ইমালশন। অর্থাৎ ইমালশন টাইপের ওষুধগুলো যেমন হচ্ছে আমার অয়েনমেন্ট বা মলম, যেগুলোতে আমার কি থাকে হচ্ছে আপনার তেল থাকছে, আবার কিছু আছে আপনার এই ইমালশনে দেখবেন যে এমন একটা উপাদান, যে দুটো উপাদান আসলে মিশার কথা না কিন্তু ওইগুলোকে আমরা দিয়ে ওষুধ তৈরি করছে, এটাকে বলছে ইমালশন। আচ্ছা, সিরাপ তো বুঝলামই, সিরাপে দেখবেন সুগার কন্টেন্টটা বেশি থাকবে। ইলিক্সার, এটা অনেকটা এই সিরাপের মতোই। ড্রপস দেখবেন আমরা জানি কি এটাও
এই সলিউশনের মধ্যেই পড়তেছে। তো সলিউশন বা ড্রপস এগুলোর মধ্যে একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টেরাইল মেডিসিন বলি আমরাকে, ঠিক আছে। স্টেরাইল মেডিসিন মানে হচ্ছে এই ওষুধগুলোর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে অর্গানিজমগুলো আছে এগুলো কিন্তু গ্রো করতে পারে না। আপনার ফার্মা কোম্পানি দেখেন কত জায়গা থেকে ওষুধগুলো মানে কেমিক্যালটা আসতেছে এক জায়গা থেকে, কত মানুষজন কাজ করতেছে এবং তাদের হাতের কন্ট্রাক্টেও কিন্তু যদি কোনোভাবে এই ইনজেকশনের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকে যায় তখন কিন্তু সেই ইনজেকশনের মাধ্যমে, রক্তের মাধ্যমে সেটা আপনার বডিতে চলে আসতেছে। এই জন্য এগুলোকে স্টেরাইল যে এনভায়রনমেন্ট, স্টেরাইল যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নিয়েই ওষুধগুলো তৈরি করা হয়। স্টেরাইল বলতে এখানে বোঝাচ্ছে জীবাণু মুক্ত, জীবাণু থাকা যাবে না, ভাইরাস, ব্যাকটেরিয়া এই সলিউশনগুলোতে থাকা যাবে না। আমরা যে ট্যাবলেট খাচ্ছি এখানে কিন্তু আপনার হাতে, আপনি হাত দিয়ে ধরছেন, আপনার হাতে কিন্তু ব্যাকটেরিয়া আছে বা ভাইরাসও থাকতে পারে, সেটা কিন্তু আপনি মুখে দিয়ে খাচ্ছেন, এইটা নিয়ে খুব একটা সমস্যা না। কিন্তু আপনি যখন কোনো একটা ইনজেকশনের মাধ্যমে রক্তে সরাসরি দিচ্ছেন বা চোখে যখন কোনো একটা ড্রপ দিচ্ছেন তখন কিন্তু এর যে স্টেরিলিটি এটা কিন্তু মেনটেন করাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে যে লিকুইড ডোজেস ফর্মের মধ্যে পার্থক্যটা কি। লিকুইড ডোজেস ফর্ম এই যে সলিউশন যেটা বললাম যে সম্পূর্ণ মিশে যায় তরলে, এটা হচ্ছে আইভি, আইএম এই ওষুধগুলো। ভ্যাকসিনও হতে পারে, ওদিকে হচ্ছে আপনার বিভিন্ন অ্যান্টিবায়োটিক হতে পারে সলিউশনে। এর পাশে হচ্ছে যেমন ইসোমেপ্রাজোল কিন্তু সলিউশন আকারে পাওয়া যায়। তো তারপর হচ্ছে আপনার অনডেনসেট্রন, তো এইগুলোকে আমরা বলছি সলিউশন, যেগুলো ইনজেকশন আকারে দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখি সাসপেনশন, যে বললাম আমি যে কঠিন তরলে কঠিন কণা মিশে থাকে, যেগুলো আসলে পরস্পর মিশে যায় একটা সময় কিন্তু আস্তে আস্তে সেটা তলানি পড়ে, এই জন্য ঝাঁকি দিয়ে এটা খেতে হচ্ছে। আচ্ছা, ইমালশন তো বুঝি যেটা কি হচ্ছে দুটি পরস্পর মিশে না যাওয়া তরলের মিশ্রণ। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আপনাদের একটা প্রশ্ন, অনেকেরই একটা প্রশ্ন, ভাই ক্রিম আর অয়েনমেন্টের মধ্যে একটু পার্থক্য বলে দেন। ভাই আমার তো ত্বক হচ্ছে অয়েলি, আমি কোনটা ব্যবহার করব? আমি কি ক্রিম ব্যবহার করব নাকি অয়েনমেন্ট ব্যবহার করব? দেখি তো আপনারা কে সঠিক উত্তরটা দিতে পারেন। মনে করেন আপনার কোন একজন ফ্রেন্ড আপনাকে এসে জিজ্ঞেস করছে যে আমার ত্বক তো অয়েলি, তো আমি আসলে ক্রিম ব্যবহার করব নাকি অয়েনমেন্ট ব্যবহার করব, কোনটা আমার জন্য ভালো হবে? দেখেন, তাহলে এই জায়গাটা আমরা উত্তর পেয়ে যাব। ক্রিম কি? ক্রিম হলো একটা ওয়াটার বেসড, যেখানে তরলটা বেশি। ক্রিমে কি বেশি থাকে? তরল বেশি থাকে, এটা হালকা, সহজে শোষিত হয় এবং ত্বকে দ্রুত শুকিয়ে যায়। তাহলে কোথাও যখন আপনি ক্রিম দিচ্ছেন ত্বকে, এটা কি হবে? এখানে অয়েল বেসড, এটা হচ্ছে ওয়াটার বেসড। ওয়াটার বেসড হওয়াতে এটা দ্রুত শুকায় যাচ্ছে এবং ওইটা হালকা হচ্ছে এবং যে স্তরটা এটা খুবই হালকা স্তর পড়ছে ঠিক স্কিনের উপরে। কিন্তু যদি সেটা অয়েনমেন্ট হয়, অয়েনমেন্ট হচ্ছে অয়েল বেসড এইটা, তাহলে কারো যদি স্কিনটা অয়েলি থাকে তাহলে কিন্তু সেই অয়েল বেসড অয়েনমেন্ট ব্যবহার করবে না। বা ডক্টর যদি লিখে থাকে সেটা আলাদা কথা, ডক্টর হয়তো তার সমস্যাটা বুঝেই লিখছে বা হয়তো ওইটাতে অয়েনমেন্ট অ্যাভেলেবেল না। তো এই অয়েনমেন্টটা যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো, কারণ কি এই অয়েনমেন্টে অতিরিক্ত এমনিতেই তেল থাকছে, এই জন্য এটা পুরো স্কিন এটা একটু পুরু হয় এবং ত্বকে দীর্ঘ সময় ধরে থাকে। তাহলে এই অয়েনমেন্ট আসলে কখন ব্যবহার করা হয়? যখন আমার কোনো একটা রোগকে সারানোর জন্য এই ওষুধটা অনেক সময় ধরে ব্যবহার করাটা প্রয়োজন হচ্ছে বা ত্বকের গভীরে যাওয়ার প্রয়োজন হচ্ছে, তখন হচ্ছে আমি সেই অয়েনমেন্টটা ব্যবহার করছি। এখানে দেখেন অয়েনমেন্ট ডিপ পেনিট্রেশন প্রয়োজন হয়। অয়েনমেন্ট কি করতে পারে, মানে অয়েনমেন্টের দরকার হচ্ছে ভিতরে যাওয়া, ঠিক আছে, যেখানে আমার বার্ন কোথাও পুড়ে গেছে বা সোরিয়াসিস, ক্রনিক স্কিন কন্ডিশনস হলে তখন ভিতরে গিয়ে যেতে ওষুধটা কাজ করতে পারে, তখন এই অয়েনমেন্টটা ব্যবহার করে এবং এটা কি হচ্ছে ধীরে ধীরে শোষিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিম তো বুঝলাম ওয়াটার বেসড এবং সাধারণত ত্বকের উপরের দিকে সমস্যা, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, এইগুলোতে ক্রিমটা ব্যবহার করা হয়। তাহলে ক্রিম অয়েনমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপর আমরা দেখব যে ওষুধ যেসব মাধ্যমে শরীরে যায়, অর্থাৎ এটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কি হবে। আচ্ছা, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা আমরা দেখব হচ্ছে কয় ধরনের আছে। আমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি কি বলেন তো, এইটা আমরা লিস্টটা বলি। আগে হচ্ছে এন্টারাল রুট, অর্থাৎ
মুখে এই ওষুধটা খাওয়ার মাধ্যমে যাচ্ছে। এরপর হচ্ছে টপিক্যাল বা ট্রান্সডার্মাল রুট, আপনার স্কিনে ব্যবহারের মাধ্যমে ওষুধটা শরীরে যাচ্ছে। আর এটা হচ্ছে প্যারেন্টেরাল রুট, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ওষুধটা শরীরে যাচ্ছে। রেসপিরেটরি, অফথ্যালমিক এবং আদার রুট, টোটাল আমরা 6টা রুট নিয়ে কথা বলেছি। এই রুটটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা পরের ধাপে যাব। তাহলে এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আসলে কিছু সুবিধা অসুবিধা আছে। যে ওষুধটা আপনি মুখে খাচ্ছেন, আপনি হয়তো একজন সুস্থ ব্যক্তি চাইলে মুখে ওষুধটা খেতে পারছেন। এখন একজন অসুস্থ ব্যক্তি যিনি মুখে ওষুধটা খেতে পারছেন না, তাহলে তাকে কি অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হবে। তখন কি হয়, প্যারেন্টাল বা আইভি বা আইএমএ, এই ওয়েতে কি হয়, ওষুধটা তখন তাকে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওষুধ যেসব মাধ্যমে শরীরে যাচ্ছে, এটা নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলি। প্রথমে আসি হচ্ছে এন্টারাল রুট, অর্থাৎ মুখে খাওয়ার মাধ্যমে যে ওষুধটা নিচ্ছি আমরা, এটাতে খুব সহজ বিষয়। সাবলিঙ্গুয়াল, যে ওষুধটা জিহ্বার নিচে ব্যবহার করা হচ্ছে, একে আমরা বলছি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট, যেটা জিহ্বার নিচে ব্যবহার করা হয়। ওকে, এগুলো নিয়ে আমরা সামনে পড়বো। তো একটু রুটগুলো দেখেন। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কোথায় ওষুধটা কাজ করতেছে। ওকে, এর পাশে হচ্ছে আমরা বাক্কাল, অর্থাৎ গালের ভেতরের অংশে রেখে ওষুধটা ব্যবহার করে, যেমন নিকোটিন গাম। রেকটাল, আমি তো বললাম যে সাপোজিটরিজ কোথায় ব্যবহার করা হয়, রেকটাল মলদ্বারে প্রবেশ করে সাপোজিটরিজটা ব্যবহার করা হয়। তো এইটা গেল হচ্ছে আমার এন্টারাল রুট। এন্টারাল মানে কি? এন্টারাল মানে হচ্ছে যে ওষুধটা আমার পরিপাক নালীর মাধ্যমে ওষুধটা আমার দেহে যাচ্ছে, এটাকে বলে এন্টারাল রুট। আর প্যারেন্টেরাল মানে যেটা আমার পরিপাক নালী দিয়ে যাচ্ছে না, সেটাকে আমি বলবো হচ্ছে প্যারেন্টেরাল রুট। ওকে, তো পরিপাক নালী দিয়ে কি কি ওষুধ যাচ্ছে না, যেমন আইভি, এটা তো আমার এন্টারাল না, এটাকে আমরা বলতেছি প্যারেন্টেরাল। কি এন্টারাল আগে দেখেন পিএআর আছে, অর্থাৎ এন্টারাল না, এটা বোঝানো হচ্ছে। আইভি, এবার হচ্ছে ইন্ট্রামাসকুলার, আইএম, সাবকিউটেনিয়াস, যেটা হচ্ছে ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে এটা ব্যবহার করা হচ্ছে। ট্রান্সডার্মাল, ত্বকের ডার্মিসিস স্তরে ইনজেকশনের মাধ্যমে এটা ব্যবহার করা হচ্ছে। তো এই ছবিটা আপনারা দেখেন, যেটা আপনাদের বইতে দেওয়া আছে, যে দেখেন ট্রান্সডার্মাল যে মেডিসিনটা, সরি ইন্ট্রামাসকুলার যে মেডিসিনটা, যেটা হচ্ছে ওষুধটা মাসেলে দেওয়া হচ্ছে, এটা দেখেন 90 ডিগ্রিতে ওষুধটা দেওয়া হয়। আর সাবকিউটেনাস, যেটা হচ্ছে আপনার ত্বকের নিচে দেওয়া হচ্ছে, এটা কিন্তু 45 ডিগ্রিতে দেওয়া হচ্ছে। ইন্ট্রাভেনাস, যেটা আপনার রক্ত নালীতে দেওয়া হচ্ছে, শিরায় দেওয়া হচ্ছে, এটা 25 ডিগ্রিতে দেওয়া হচ্ছে। আর ইন্ট্রাডার্মাল কিছু বিষয় আদি আছে। তো এইদিকে আমার যে ত্বক, এই ত্বকের কয়েকটা স্তর আছে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা ডার্মিস, ঠিক আছে, সাবকিউটেনিয়াস। তো এইভাবে হচ্ছে প্যারেন্টাল রুটে মেডিসিনটা যায়। এই উদাহরণগুলো আপনারা একটু দেখতে পারেন, যে আমার আইএম বা ইন্ট্রামাসকুলারে কি ভিটামিন B12, ভ্যাকসিন, এগুলো যাচ্ছে। ইন্ট্রাভেনাস স্যালাইন ইনফিউশন, এই সেই ইনফিউশনের কথা বললাম, স্যালাইন ইনফিউশন। আচ্ছা, ওকে, তো এরপরে আমরা দেখি 2 নম্বরে একটা বাদ পড়েছে, এটাকে বলা টপিক্যাল বা ট্রান্সডার্মাল রুট, অর্থাৎ ত্বকের উপর যে ওষুধটা প্রয়োগ করা হচ্ছে, হাইড্রোকর্টিসন ক্রিম, এটা ত্বকের উপরে টপিক্যাল। আর ট্রান্সডার্মাল, যেটা প্যাচের মাধ্যমে কিছু যাচ্ছে। আচ্ছা, তাহলে টপিক্যাল মানে হচ্ছে যে ক্রিমগুলো আমি ব্যবহার করতেছি, এটাকে বলা হয় টপিক্যাল। আর যেগুলো হচ্ছে ট্রান্সডার্মাল, বিভিন্ন প্যাচ আছে, সেই প্যাচটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সডার্মাল প্যাচ। আচ্ছা, এখন আমরা চলে আসি রেসপিরেটরি। তো বুঝে নিই, ইনহেলেশন, ইন্টারনাসাল, এগুলো আপনারা জানেন। তো এই জন্য আমি এই জায়গাগুলোতে আপনারা জাস্ট একবার রিডিং পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কোন মাধ্যমে ওষুধটা শরীরে যায়, ওটাকে বলা হয় রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। অফথ্যালমিক মানে যে ওষুধটা চোখে দেওয়া হয়, দেখবেন যে অফথ্যালমিক ড্রপগুলো কিন্তু নাম লেখা থাকে, অফথ্যালমিক বা চোখের আইকন একটা দেওয়া থাকে, অফথ্যালমিক যেটা চোখে প্রয়োগ করা হচ্ছে। আর ওটিক মানে হচ্ছে কানে যে ওষুধটা প্রয়োগ করা হয়। তাহলে এই দুটো শব্দ মনে রাখেন, অফথ্যালমিক আর হচ্ছে ওটিক। আর আদার্স কিছু স্পেশালাইজড রুট আছে, যেমন ইন্ট্রাপেরিটোনিয়াল, যেটা হচ্ছে পেটের গহ্বরে ইনজেকশনের মাধ্যমে। ডায়ালাইসিসের নাম শুনেছেন তো আপনারা, কিডনি যখন অকেজো হয়ে যায় তখন কিন্তু ডায়ালাইসিস করা হয়। এই ডায়ালাইসিসটা আপনার এই আদার স্পেশালাইজড রুটের মাধ্যমে করা হচ্ছে। ইউরেথ্রা, যেটা মূত্রনালী দিয়ে কোনো কিছু প্রবেশ করার মাধ্যমে হচ্ছে। ভ্যাজাইনাল, যোনিপথে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার আদার স্পেশালাইজড রুট। তাহলে আমাদের আজকের ক্লাসটা 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, আমরা এই পর্যন্ত রাখছি প্রথম পার্টটা। দ্বিতীয় পার্ট আছে আমাদের আজকের যে সিলেবাস অনুযায়ী, ফার্মাকোলজি
দ্বিতীয় জার্নিটা, ঠিক আছে, এটা আমি একই সাথে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আলোচনা করে দিচ্ছি ছোট্ট করে, যাতে করে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। ওকে, তো দ্বিতীয় পার্টটা আজকের ক্লাসেরই একটা অংশ, এটা দেখে নেবেন।